25শে জুন 2024 কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই 25শে জুন দিনটাকে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করা হলো। কিন্তু কেন? এর জন্য পিছিয়ে যেতে হবে আজ থেকে 50 বছর আগে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। মজার ব্যাপার হলো, তিনি প্রধানমন্ত্রী তো ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর কোনো পাওয়ারই তার কাছে ছিল না। কলের পুতুলে পরিণত হয়েছিলেন তিনি। আর তার এই অবস্থার বদলা নিতেই নাকি তিনি 2 বছর সমস্ত ভারতবর্ষকে একটা আস্ত জেলে পরিণত করেছিলেন। ভারতের অবস্থা ওই 2 বছরে কেমন ছিল জানেন? বর্তমানে নর্থ কোরিয়ার অবস্থাটা ঠিক যেমন, তেমনই হয়েছিল ভারতের অবস্থা। ভারতের ইতিহাসে এই কালো অধ্যায়ের নাম ন্যাশনাল ইমার্জেন্সি। অপোজিশন পার্টির লিডার থেকে শুরু করে সাধারণ মানুষ পান থেকে চুন খসলেই তাদের অ্যারেস্ট করা হতো। সোজাসুজি ভাষায় বললে, সরকারের বিরুদ্ধে কোনো রকম কথা বললেই তার ঠাঁই হতো জেলে। অটল বিহারী বাজপেয়ী থেকে জর্জ ফার্নান্ডেজের মতো তাবড় তাবড় নেতাও ছাড় পাননি পুলিশের হাত থেকে। আর শুধু অ্যারেস্ট করেই পুলিশ কিন্তু চুপ থাকতো না, জেলে এদের ওপর চলতো অকথ্য অত্যাচার। ফ্রিডম অফ স্পিচ শব্দটার উপর সরাসরি ব্যান লাগিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই যে আজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের ইচ্ছে মতো যা খুশি লিখতে পারছেন, আদৌ লিখতে পারছেন কিনা সেটা অবশ্য ভাবার বিষয়। তবে যাও বা লিখতে পারছেন, দেশ রাজ্য রাজনীতি সম্পর্কে নিজের বক্তব্য প্রকাশ করতে পারছেন। 1975 সালে এসব লেখা তো দূরের কথা, সামান্য বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করলেও পুলিশ আপনাকে ঘর থেকে তুলে নিয়ে যেত। 1 লক্ষেরও বেশি নির্দোষ মানুষকে জেলে বন্দি করা হয়েছিল এই 2 বছরে। মজার কথা হলো, ইন্দিরা গান্ধীর এই ইমার্জেন্সিকে সাপোর্ট করেছিল রাষ্ট্রীয় সেবা সংঘ অর্থাৎ RSS। আর তার থেকেও মজার ব্যাপার হলো, এই RSS বর্তমানে কেন্দ্রীয় সরকারকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট করে। নমস্কার, আমি সুজয় নীল। আর এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের বিষয় ঠিক কি হতে চলেছে। তাহলে আর দেরি না করে টাইম ট্রাভেলের জন্য প্রস্তুত হয়ে যান। আজকের গন্তব্য 1975 সালের ন্যাশনাল ইমার্জেন্সির সময়কার ভারতবর্ষে। সালটা 1971। 1 বছর পরেই ভারতের লোকসভা নির্বাচন হওয়ার কথা। সোজা ভাষায় বললে দাঁড়ায়, প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট আসন্ন। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আচমকা 1 বছর আগেই সাধারণ নির্বাচন ঘোষণা করে দিলেন। ইন্দিরা গান্ধী আসলে বুঝেই গেছিলেন তিনি বা তার দল ছাড়া কেউই ভোটে জিতবে না। বিরোধী সমস্ত দলই এমন সিদ্ধান্তে বেশ খানিকটা ঘাবড়েই গেল। তবে সেই সময় ইন্দিরা গান্ধীকে টেক্কা দেওয়ার জন্য বিরোধী দল রাষ্ট্রসংঘ ইন্দিরা গান্ধীর এগেনস্টে রায়বরেলিতে দাঁড় করালেন তাদের সব থেকে পপুলার ফেসকে, তার নাম রাজনারায়ণ। এই সময় সমস্ত বিরোধী পার্টির প্রায় একটাই স্লোগান ছিল, ইন্দিরা হাটাও, অর্থাৎ ইন্দিরাকে গদি থেকে সরাও। ইন্দিরা গান্ধী এখানে বেশ একটা চালাকি করলেন। তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত স্লোগানকে নিজের ভোটের প্রচারে ব্যবহার করলেন। কিভাবে? সবাই যখন বলল ইন্দিরা সরাও, ইন্দিরা গান্ধী বললেন দারিদ্র সরাও। সমস্ত দেশের মানুষের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী বক্তৃতা রাখলেন। বললেন, আপনারাই ঠিক করুন কোনটা বেশি জরুরি, ইন্দিরাকে সরানো নাকি দরিদ্রতা ঘুচানো। ব্যাস, তারপর আর কি। সাধারণ নির্বাচনের পর দেখা গেল ইন্দিরা গান্ধী পেলেন 1,83,000 ভোট, আর রাজনারায়ণ পেলেন মাত্র 71,499টি ভোট। 1,09,501টি ভোটের বিরাট ব্যবধানে জয়ী হয়ে পুনরায় ভারতের প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। খেলা এখান থেকেই শুরু হলো। ভোটের রেজাল্ট বেরোনোর পরেই রাজনারায়ণ এলাহাবাদ হাইকোর্টে ইন্দিরা গান্ধীর নামে একটা কেস ফাইল করলেন, যেখানে রাজনারায়ণ অভিযোগ করেছিলেন ইন্দিরা গান্ধী ব্যালট বক্সে কারচুপি করেছেন। শুধু তাই নয়, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ভোট চলাকালীন করাপশনের চার্জ লাগিয়ে দেন তিনি। এরপর ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে শুরু হয় তদন্ত। 12ই জুন 1975 এলাহাবাদ কোর্ট তার ফাইনাল ভার্ডিকশন দেয়। সেখানে ইন্দিরা গান্ধী দোষী সাব্যস্ত হন। কোর্ট থেকে বলা হয়, ভোট চলাকালীন ইন্দিরা গান্ধী সরকারি জিনিসপত্র নিজের ভোটের প্রচারের কাজে ব্যবহার করেছেন। তার মধ্যে অন্যতম হলো মাইক। সরকারি মাইক নিজের ভোটের প্রচারে ব্যবহার করা যায় না। শুধু তাই নয়, সেই সময় ইন্দিরা গান্ধী বহু IPS, IAS অফিসারদের নিজের পার্টির এজেন্ট হিসেবে ভোটের প্রচারের কাজে ব্যবহার করেছিলেন। তবে দোষী সাব্যস্ত হলেও ভোটের প্রায় 4 বছর পর কোর্ট নিজের রায় দিয়েছিল। ততদিনে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, আর মাত্র 1 বছর মেয়াদ বাকি ছিল তার। এবার দুম করে তার দেশের প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া যায় না। এতে দেশের আন্তর্জাতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ পরিকাঠামো বিগড়ে যেতে পারে। তাই সুপ্রিম কোর্ট রায় দেয়, ইন্দিরা গান্ধী নিজের মেয়াদের শেষ 1 বছর প্রধানমন্ত্রী তো থাকতে পারবেন, কিন্তু কোন রকম পার্লামেন্ট প্রসিডিং বা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। মানে খাতায় কলমে প্রধানমন্ত্রী হলেও আসলে তার কোনো ক্ষমতাই অবশিষ্ট থাকলো না। কলের পুতুলে পরিণত হলেন ভারতের অন্যতম পাওয়ারফুল লিডার এবং প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী।
একদিকে ইন্দিরা গান্ধী নিজের সমস্ত ক্ষমতা খুইয়ে বসেছিলেন, আর অপরদিকে আর একটা নাম রাতারাতি ভারতীয় রাজনীতিতে উঠে এলো, জয়প্রকাশ নারায়ণ। ইন্দিরা গান্ধী নিজের ভোটের প্রচারের সময় সাধারণ মানুষকে কথা দিয়েছিলেন দারিদ্র্য ঘুঁচবে, বেকারত্ব সমস্যা কমবে, কিন্তু ঘটল তার উল্টোটা। একদিকে জনসংখ্যা বাড়ছিল আর তার সাথেই সমানুপাতিক হারে বাড়তে লাগলো বেকারত্ব। এর ফলস্বরূপ দেশের একটা বিরাট সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেল। সাধারণ মানুষের এই দুর্দশাকে এজেন্ডা বানালেন জয়প্রকাশ নারায়ণ এবং দিল্লির রামলীলা ময়দানে একটা বিরাট সমাবেশের আয়োজন করলেন। লক্ষ লক্ষ মানুষ সেই সমাবেশে যোগদান করলো আর বক্তৃতা দিতে উঠে জয়প্রকাশ নারায়ণ ঘোষণা করলেন টোটাল রেভলিউশন, অর্থাৎ ইন্দিরা গান্ধীর সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রায় খেপিয়ে তুললেন তিনি। সাধারণ মানুষের আগে ফুঁস ছিল আর তাতেই অনুঘটকের কাজ করলো জয়প্রকাশ নারায়ণের বক্তৃতা। সারা দেশ জুড়ে বিদ্রোহ তখন অবশ্যম্ভাবী। ইন্দিরা গান্ধীর কাছে কোনো পাওয়ারই ছিল না, তিনি চাইলেও এই বিদ্রোহ রুখতে পারতেন না। তিনি এবং তার পার্টি বলতে গেলে ভয় পেলেন। তারা ভেবেছিলেন চীন এবং রাশিয়াতে যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন ভারতেও এমনটা হবে, আর ইন্দিরা গান্ধী বুঝে গেছিলেন এমন ঘটনা ঘটলে তার পলিটিক্যাল কেরিয়ার শেষ। এরপর তিনি মাথা থেকে একটা বুদ্ধি বের করলেন যা শুধু তার পলিটিক্যাল কেরিয়ারকেই বাঁচালো না, একটা গোটা দেশের সাধারণ মানুষকে ঠেলে দিয়েছিল গভীর অন্ধকারের দিকে। 25শে জুন 1975 অল ইন্ডিয়া রেডিওতে নিজের বক্তব্য রাখলেন ইন্দিরা গান্ধী। তিনি বললেন, মাননীয় রাষ্ট্রপতি ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছেন, এতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আপনারা সবাই বুঝতেই পেরেছেন একটি গভীর এবং ব্যাপক ষড়যন্ত্র চলছে, আর এই ষড়যন্ত্রের সূত্রপাত সেই সময় থেকে যেদিন থেকে আমি প্রধানমন্ত্রী হয়েছি এবং সাধারণ মানুষের জন্য ভালো কিছু করতে চেয়েছি। সমস্ত বক্তৃতাটা তিনি হিন্দিতে দিয়েছিলেন এবং তারপর ইংরেজিতে। 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আর তারই মে 1975 সালের 25শে জুন মধ্যরাতে ভারতের নাগরিকদের সমস্ত স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা হতে না হতেই অপোজিশন পার্টির সমস্ত লিডারদের ঠাঁই হলো জেলে। জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আডবাণী, মোরারজি দেসাই, মুলায়ম সিং যাদব, অরুণ জেটলি, জর্জ ফার্নান্ডেজের মতো নেতারা ছিলেন হিট লিস্টে। এদের সবাইকে অ্যারেস্ট করা হয়। জর্জ ফার্নান্ডেজ অ্যারেস্ট হওয়ার ভয়ে গা ঢাকা দিয়েছিলেন। পুলিশ তাকে খুঁজে না পেয়ে তার ভাই লরেন্স ফার্নান্ডেজকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং একটি শুনশান রেলওয়ে ট্র্যাকের কাছে নিয়ে গিয়ে বলে, জর্জ কোথায় লুকিয়ে আছে সেটা বলে দাও, নইলে তোমাকে চলন্ত ট্রেনের নিচে ফেলে দেব। পরবর্তীকালে লরেন্সের এই বয়ান শুনে নড়ে চড়ে বসেছিল গোটা সভ্য সমাজ। এবার এই অপোজিশন লিডারদের শুধু অ্যারেস্ট করেই শান্ত থাকেনি পুলিশ। জেলের মধ্যে এদের উপর অকথ্য অত্যাচার শুরু করে। অকারণে 3rd ডিগ্রি ট্রিটমেন্ট যে কোনো সভ্য সমাজে কাম্য নয়। ভারত ডেমোক্রেটিক এবং সেকুলার একটি দেশ। সেই দেশে যেমন গভর্নমেন্ট থাকবে তেমনই থাকবে বিরোধী দল, আর সরকারের বিরোধিতা করার জন্য কাউকে অ্যারেস্ট করা হলে তাকে 3rd ডিগ্রি দেওয়াটা আইন বহির্ভূত। কিন্তু সেই সময় এটাই চলেছিল। পুলিশ রেকর্ড থেকে জানা যায় পিএমও থেকে সেই সময় ডাইরেক্ট অর্ডার ছিল, যদিও এর সত্যতা কতটা সে বিষয়ে খানিক সন্দেহ থেকেই যায়। কিন্তু বিরোধীদের যে সম্পূর্ণভাবে দমন করার চেষ্টা করা হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহই নেই। পরবর্তীকালে একটি বই বেরোয়, বইটির নাম টর্চার অফ পলিটিক্যাল প্রিজনার্স ইন ইন্ডিয়া। এই বইয়ের 291 নম্বর পেজে জেলের কয়েদিদের সঙ্গে কিভাবে আচরণ করা হতো সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। এই বইতে লেখা রয়েছে, নিরীহ মানুষ হোক কিংবা যে কোনো বিরোধী নেতা সবাইকে প্রথমে জেলে ধরে আনা হতো, তারপর তাদের শরীর থেকে সমস্ত জামা কাপড় খুলে তাদের উলঙ্গ করে বরফের চাইয়ের ওপর শোয়ানো হতো। এরপর তাদের পিঠে লাগাতার চাবুক মারা হতো, তারপর দেওয়া হতো ইলেকট্রিক শক। শুধু এখানেই শেষ নয়, তারপর তাদের উল্টো ঝুলিয়ে রেখে নিতম্বের রুল ঢুকিয়ে দেওয়া হতো। এতেও অত্যাচার থামতো না, জ্বলন্ত সিগারেট দিয়ে তাদের গায়ে বারংবার ছ্যাঁকা দেওয়া হতো। আর এই অত্যাচার প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা চলতো। যে কোনো মানুষই এমন পরিস্থিতির সম্মুখীন হলে সে মৃত্যুই চাইবে। এই যন্ত্রণা সহ্য করা ঠিক কতটা কঠিন তা ভাবতেও পারবো না আমরা। সেই সময় দেশের প্রায় সবকটা জেলে যত ক্যাপাসিটি ছিল তার থেকেও কয়েদিদের সংখ্যা অনেকটাই বেশি ছিল। আর এরপর ছিল অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা জামা কাপড় এবং আনহাইজেনিক খাবার। পৃথিবীর মধ্যে নরকবাস বলে যদি কিছু থাকে, এই যন্ত্রণাটা ঠিক তেমনই এক নরক যন্ত্রণা ছিল সমস্ত কয়েদিদের কাছে। সব থেকে মজার ব্যাপার হলো এরা কেউই ক্রিমিনাল ছিলেন না, এরা ছিলেন বিরোধী পার্টির লিডার কিংবা জার্নালিস্ট। হ্যাঁ, ঠিক শুনেছেন, খবরের কাগজেও সরকারের বিরুদ্ধে টু শব্দ করাও বারণ ছিল সেই সময়। সরকারের বিরুদ্ধে একটা লাইন লিখলেও সেই সাংবাদিককে জেলের ঘানি টানতে হতো আর সহ্য করতে হতো অমানসিক নির্যাতন।
ন্যাশনাল ইমার্জেন্সির আর একটা কালো দিক হলো নাসবন্দি। আগেই বলেছি আপনাদের, জয়প্রকাশ নারায়ণের টোটাল রেভলিউশনের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল বেকারত্ব এবং দারিদ্র্য। এবার এই বেকারত্ব বাড়ছিল কেন? এর অন্যতম কারণ হলো দেশে কর্মসংস্থানের জন্য যে পরিমাণ শিল্প ছিল তার থেকেও কয়েক গুণ বেশি ছিল দেশের জনসংখ্যা। জনসংখ্যা যত বাড়তো বেকার যুবকের সংখ্যাও তত বাড়তো, আর তার সাথে বাড়তো গরিবের সংখ্যা। শুধু তাই নয়, ভারতের কাছে সেই সময় এত মানুষের অন্নসংস্থানেরও কোনো সুস্থ ব্যবস্থাও ছিল না। তাই মাস স্টেরিলাইজেশনই ছিল একমাত্র হাতিয়ার যা জনসংখ্যাও নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ ইন্দিরা গান্ধী এক ঢিলে দুটো পাখি মারলেন। যদি জনসংখ্যাই না বাড়ে তাহলে বেকারের সংখ্যাও বাড়বে না, আর গরিবের সংখ্যাও কন্ট্রোলে আসবে। তাই মাস নাসবন্দির কথা ঘোষণা করলেন তিনি। সেই সময় ভারতীয় মানুষের মধ্যে যৌন শিক্ষা ছিল না, যদিও সেটা এখনো নেই। তবে সেই সময় কন্ডম কিংবা কন্ট্রাসেপটিভ পিলস এর ব্যবহার সম্পর্কে ভারতীয় মানুষ ওয়াকিবহাল ছিল না। এর ফলস্বরূপ একটা পরিবারে 4-5টা বাচ্চা হওয়া ছিল কমন ব্যাপার। এই ব্যাপারটা আটকানোর জন্যই এই নাসবন্দি করা হতো। এবার এখানে একটা গল্প আছে। সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল যাদের বিয়ে হয়ে গেছে এবং যাদের অন্তত একটা করে সন্তান রয়েছে স্রেফ তাদেরই নাসবন্দি করা হবে। আবার এর সঙ্গে সরকারের তরফ থেকে সমস্ত জায়গার লোকাল সরকারি চিকিৎসালয়গুলোকে একটা নির্দিষ্ট সংখ্যার টার্গেটও সেট করে দেওয়া হয়েছিল যে এই সংখ্যক মানুষের নাসবন্দি করতেই হবে। সরকারি চিকিৎসক থেকে শুরু করে সরকারি চিকিৎসা কর্মীরা এই টার্গেট ফুলফিল করার চক্করে যাকে পারত তাকে ধরে এনে নাসবন্দি করে দিত। সালটা 1976 জানুয়ারি মাস। মহারাষ্ট্রের বার্সি নামক একটা জেলার সরকারি আধিকারিকদের কাছে পিএমও থেকে একটা অর্ডার এলো, 10 দিনের মধ্যে 1000 মানুষের নাসবন্দি করাতে হবে। প্রথম দুদিনে কেউই নিজের থেকে অপারেশন করাতে আসেনি। তারপরে শুরু হলো এক অরাজকতা। গ্রামে গ্রামে গিয়ে জোর করে ধরে এনে মানুষদের নাসবন্দি করানো হচ্ছিল। আর এটা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ ছিল না, সারা ভারতেই এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে বিবাহিত মানুষের তো নাসবন্দি করা হয়েই ছিল, কিন্তু যারা বিয়েই করেনি কিংবা সদ্য সাবালক হয়েছে তাদেরকেও বাড়ি থেকে ধরে এনে নাসবন্দি করা হতো। অবস্থা এতটাই শোচনীয় ছিল যে বাড়ির পুরুষেরা রীতিমতো ঘরের ভিতর লুকিয়ে থাকতো কিংবা বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বাঁচতো। এমন লক্ষাধিক অবিবাহিত মানুষের নাসবন্দি করা হয়েছিল এই ইমার্জেন্সির সময়। আর যেখানেই নাসবন্দির অপারেশন করা হতো, অর্থাৎ সরকারি চিকিৎসালয়গুলোর অবস্থাও খুব একটা ভালো ছিল না। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই অপারেশন করা হতো। আর যেহেতু রোজ বড় সংখ্যক মানুষের নাসবন্দি করা হতো, তাই যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হতো সেগুলোও ঠিকমতো পরিষ্কার করা হতো না। এর ফলে অপারেশনের কয়েক সপ্তাহের মধ্যেই বহু মানুষের ইনফেকশন হয়ে যেত। বহু মানুষের মৃত্যু অবধিও হয়েছে এই আনহাইজেনিক অপারেশনের কারণে। তবে এই স্টেরিলাইজেশনের ঘটনা কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সির সময় যে শুরু হয়েছিল এমনটা কিন্তু নয়। এটা শুরু হয়েছিল 1952 সাল থেকে। আসলে ওই সময় থেকেই ভারতের ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং স্কিম শুরু হয়েছিল। ভারত হলো একমাত্র দেশ যারা প্রথম এই ফ্যামিলি প্ল্যানিং স্কিম শুরু করেছিল। সারা বিশ্বের মধ্যে ভারতই প্রথম জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোনো আইন তৈরি করেছিল। আর এই আইনের অপব্যবহার শুরু হয়েছিল ন্যাশনাল ইমার্জেন্সির সময়। তবে ঘটনা এখানেই শেষ নয়। 1977 সালে একটি বই প্রকাশিত হয়। বইয়ের নাম দ্য জাজমেন্ট ইনসাইড স্টোরি অফ ইমার্জেন্সি। এখানে উত্তরপ্রদেশের একটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে সুলতানপুরের নারকাড়ি নামক এলাকায় একদল মানুষ এই মাস স্টেরিলাইজেশনের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছিল। ভিড় ক্রমশ বাড়ছিল এবং সক্রিয় হচ্ছিল পুলিশ প্রশাসন। কিন্তু এমন একটা সময় আসে যখন রাস্তায় কয়েক হাজার মানুষ নেমে পড়ে, আর তাদের সামাল দিতে ব্যর্থ পুলিশ প্রশাসন ভিড় লক্ষ্য করেই গুলি চালিয়ে দেয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় 13 জন মানুষের। এই ন্যাশনাল ইমার্জেন্সি চলাকালীন প্রায় 60 লক্ষ মানুষের নাসবন্দি করা হয়েছিল। ন্যাশনাল ইমার্জেন্সি চলাকালীন দিল্লির টার্কম্যান গেটে একটা ভয়াবহ ঘটনা ঘটে। একটু খুলে বলি ঘটনাটা, খুবই শিউরে দেওয়ার মতো, ভালো করে মন দিয়ে শুনবেন। সরকার থেকে ঘোষণা করা হয় দিল্লির টার্কম্যান গেটে যে সমস্ত অবৈধ দোকানপাট এবং ঘরবাড়ি আছে তা ভেঙে ফেলতে হবে। এখানে বলে রাখি, দিল্লির এই জায়গাটা ছিল একটি মুসলিম অধ্যুষিত জায়গা। এই খবর আসার পরেই টার্কম্যান গেটের লোকাল মানুষজন প্রতিবাদ মিছিল শুরু করে। প্রথমে তা শান্তিপূর্ণ মিছিল হলেও পরের দিকে উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। প্রতিবাদ মিছিল সামাল দেওয়ার জন্য ওই মুহূর্তে পুলিশ গুলি চালিয়ে দেয়। ছত্রভঙ্গ হয়ে যায় ভিড়, আর সবাই ওখানকার মসজিদে গিয়ে লুকিয়ে পড়ে। এরপরেই ঘটে সব থেকে ট্র্যাজিক একটা ঘটনা। পুলিশ মসজিদের ভিতর ঢোকে, সবাইকে খুঁজে বের করে, লাঠি চার্জ করে এবং অ্যারেস্টও করে। এই ঘটনায় প্রায় 20 জন মানুষের মৃত্যু হয়। বেসরকারি হিসেবে সংখ্যাটা নাকি আরো বেশি ছিল। আর এই পুরো ঘটনাটা ঘটেছিল সঞ্জয় গান্ধীর নেতৃত্বে, আর তাকে সাহায্য করেছিলেন জগমোহন মালহোত্রা। এই নৃশংস হত্যাকাণ্ডের পরেই জগমোহন মালহোত্রা এই সময় মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একটা বিতর্কিত মন্তব্য রেখেছিলেন। তার বক্তব্য ছিল, ডু ইউ থিঙ্ক উই আর ম্যাড টু ডিস্ট্রয় ওয়ান পাকিস্তান টু ক্রিয়েট অ্যানাদার পাকিস্তান? এর বাংলা তর্জমাটা আর করলাম না, আশা করি আপনারা
বুঝেই গেছেন তিনি কোন দিকে ইঙ্গিত করেছিলেন। এবার এই টার্কম্যান গেট নিয়ে পরবর্তীকালে তদন্ত শুরু হয়, যেখানে শাহ কমিশন তদন্তের রিপোর্টে পরিষ্কারভাবে লিখেছিলেন সরকার অবৈধভাবে বহু মানুষের বাড়ি ভেঙেছে। কিন্তু অবাক করা ব্যাপারটা তো এখনো বলিনি, এই যে দিল্লিতে এত কিছু ঘটছিল এর একটা খবর কিন্তু বাইরে প্রকাশিত হয়নি। কোনো খবরের কাগজ কিংবা ন্যাশনাল মিডিয়া এই ঘটনা নিয়ে বিন্দুমাত্র লেখালেখি করেনি। কিন্তু কেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর কেউই কিছু লিখলো না সেই ব্যাপারে। আগেই বলেছি সমস্ত সাংবাদিকদের ধরে ধরে অ্যারেস্ট করা হচ্ছিল। আসলে ন্যাশনাল ইমার্জেন্সির সময়ে সরকার থেকে সাফ ইনস্ট্রাকশন ছিল, যে কোনো বিষয়ে কোনো খবর ছাপার আগে কিংবা টিভিতে দেখানোর আগে সরকারের তরফ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। অর্থাৎ সরকার যদি মনে করে যে খবরটা ছাপানো যাবে কিংবা দেখানো যাবে, তবেই সেটা পত্রিকাগুলো ছাপতে পারত কিংবা টিভিতে দেখাতে পারত। সাধারণ মানুষ যাতে ন্যাশনাল ইমার্জেন্সির ভয়াবহতা জানতে না পারে, তাই সেই সময়কার বিখ্যাত চ্যানেল দূরদর্শনে ববির মতো ফিল্ম দেখানো হতো, যা যৌন উদ্দীপক এবং সাধারণ মানুষের আসল ঘটনা থেকে মনোসংযোগ সরানোর জন্যই যথেষ্ট ছিল। এই সময় একটা বিখ্যাত ঘটনা ঘটে। সেই সময় বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার কিশোর কুমারের কাছে একটা ফোন যায়। ফোনে বলা হয়, আপনার টিকিট হয়ে গেছে, আপনি দিল্লি চলে আসুন, আপনাকে অল ইন্ডিয়া রেডিওর জন্য একটি অনুষ্ঠান করতে হবে। কিশোর কুমার ফোন পেয়ে শুধু এটুকুই বলেছিলেন, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু আপনি আপনার দপ্তরের কাউকে আমার কাছে পাঠান আগে, আমরা সামনাসামনি আলোচনা করি অনুষ্ঠানের ব্যাপারে, তারপর আমি দিল্লি যাব। এই কথা শোনার পর ফোন কেটে যায়। আর এর ঠিক 2 ঘন্টার মধ্যেই একটা ব্রেকিং নিউজ সার্কুলেট করে দেওয়া হয় সব জায়গায়। ব্রেকিং নিউজটি ছিল অল ইন্ডিয়া রেডিও কিশোর কুমারকে ব্যান করেছে, অর্থাৎ কিশোর কুমারের কোনো গান অল ইন্ডিয়া রেডিওতে বাজবে না এবং অল ইন্ডিয়া রেডিওর কোনো অনুষ্ঠানে কিশোর কুমারকে ডাকা হবে না। পরে অবশ্যই এই ব্যান 1 বছরের মধ্যেই উঠে গেছিল। স্নেহলতা রেড্ডি নামের এক দক্ষিণ ভারতীয় ফিল্মের অভিনেত্রী এই ইমার্জেন্সির বিরুদ্ধে একবার কথা বলেছিলেন। তার বক্তব্য বেরোনোর সঙ্গে সঙ্গেই সরকার কঠোরভাবে তাকে দমন করার চেষ্টা করে। কোনো লাভ না হওয়ায় তাকে 1976 সালের 2রা মে পুলিশ অ্যারেস্ট করে। তার বিরুদ্ধে ইন্টারনাল সিকিউরিটি উল্লঙ্ঘন করার চার্জ আনা হয়। ব্যাঙ্গালোরের সেন্ট্রাল জেলে তাকে রাখা হয়েছিল। স্নেহলতা রেড্ডি একজন অ্যাস্থমার রোগী ছিলেন। জেলের মধ্যে তিনি 2বার কোমাতেও চলে গেছিলেন। কিন্তু এসব দেখার পরেও জেলের মধ্যে তার উপর অত্যাচার কমেনি। তাকে ক্রমাগত মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছিল। 1977 সালের জানুয়ারি মাসে তাকে প্যারোলে ছাড়া হলে মাত্র 5 দিনের মাথাতেই মৃত্যু হয় দক্ষিণ ভারতীয় এই শিল্পীর। দেশের মধ্যে এত কিছু চলছিল, কিন্তু এত ক্ষমতা একজন কলের পুতুল হয়ে যাওয়া প্রধানমন্ত্রীর হাতে থাকে কি করে? এর কারণ হলো প্রধানমন্ত্রী আমাদের সংবিধানকেই ম্যানিপুলেট করে ফেলেছিলেন। তিনি তার ক্ষমতা খাটিয়ে 4টি পরিবর্তন এনেছিলেন কনস্টিটিউশনে। 1, প্রধানমন্ত্রী চাইলে যে কোনো রাজ্যে সেন্ট্রাল আর্মি পাঠাতে পারবে এবং যে কোনো রাজ্যকে নিজের ক্ষমতার অধীনে আনতে পারবে। 2, লিমিটেড জুডিশিয়াল রিভিউ। এই ক্ষমতার ব্যবহারে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং লোকসভার স্পিকারের ওপর সুপ্রিম কোর্টের রায় কার্যকর হবে না। 3, ইমার্জেন্সি চলাকালীন রাজ্য এবং লোকসভা পার্লামেন্টের মেয়াদ বাড়ানো যেতে পারে। আর 4, ইমার্জেন্সি চলাকালীন সাধারণ মানুষের সমস্ত ফান্ডামেন্টাল রাইট স্থগিত থাকবে। অর্থাৎ একজন প্রধানমন্ত্রী চাইলে সাধারণ মানুষের ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনের উপর সরাসরি ব্যান লাগাতে পারেন। যে দেশে সাধারণ মানুষের ফান্ডামেন্টাল কোনো রাইট থাকে না, সেই দেশ আর যাই হোক গণতান্ত্রিক হতে পারে না। আর তাই 25শে জুন দিনটিকে গণতন্ত্রের হত্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী নেতা সবার জীবনেই একটা কালো অধ্যায় হিসেবে থেকে যাবে এই ন্যাশনাল ইমার্জেন্সি। ভারত গণতান্ত্রিক দেশ, এমন অরাজক পরিস্থিতি আমাদের দেশে কাম্য নয়। আশা রাখবো ভবিষ্যতে এমন পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। গণতন্ত্রের অর্থই হলো সরকার থাকবে এবং তার বিরোধিতাও হবে, এটুকুই কাম্য। আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং নিজের ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।